জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের মামলার রায় ঘোষণা কিছুক্ষণ পর। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ থেকে আসবে এই রায়। এ নিয়ে আরও তথ্য জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ, তিনি যুক্ত হবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। মিজান, সমগ্র জাতি মুখিয়ে আছে একটি রায়ের জন্য। কোন ধরনের রায় আসলে আসতে পারে, জনগণের প্রত্যাশা কি জানাবেন? আসলে কোন ধরনের রায় আসতে পারে সেটি বলাটা কঠিন, কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ সদস্যের যে বিচারিক প্যানেল, তারা দুপক্ষের যুক্তিতর্কের কোন বিষয়গুলো গ্রহণ করেছেন আর কোন বিষয়গুলো বাদ দিয়েছেন তা আসলে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরই কিন্তু জানা যাবে। আর এরই মধ্যে 11:15 নাগাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর যে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার, তাকে আমরা দেখেছি আদালত কক্ষে প্রবেশ করতে, এবং সেক্ষেত্রে আমরা আশা করছি যে কিছুক্ষণ পরে হয়তো বহুল আলোচিত এই মামলাটির রায় ঘোষণা করা হবে। এবং এই রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এবং এর আশেপাশের এলাকায় কিন্তু নিরাপত্তা চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে। এর একটি বড় কারণ হচ্ছে গতকালে ভারতীয় বেশ কিছু মুঠোফোন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ বেশ কয়েকজন প্রসিকিউটরকে কিন্তু হুমকি দেওয়া হয়েছে, দুঃখিত। এবং সেই হুমকিতে বলা হয়েছে যদি শেখ হাসিনার ফাঁসির রায় আসে সেক্ষেত্রে প্রসিকিউটরদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, এবং সেই তথ্যটি তারা কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন। পাশাপাশি আপনার মাধ্যমে আরেকটি তথ্য জানাতে চাই, 2010-এর 25 মার্চ 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের লক্ষ্য নিয়েই কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। আজকে 2025-এ এসে জুলাই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায় সেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাই কিন্তু আজকে আসামির কাঠগড়ায় রয়েছে। এটি যেমন একটি ব্যতিক্রমী বা নতুনত্বর বিষয় রয়েছে, ঠিক তেমনিভাবে প্রথমবারের মতো কোনো নারীকে এই মামলার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, এটিও কিন্তু একটি বিষয়। তো এই বিষয়ে আরও কিছু তথ্য জানবো সহকর্মী লিটন নাসিরের কাছ থেকে, তিনিও ছিলেন আমার সাথে। এবং সকাল থেকে লিটন, আপনি যে দেখেছি আপনাকে জুলাই যোদ্ধা এবং শহীদ স্বজনদের সাথে কথা বলতে, তাদের প্রত্যাশা কি ছিল আসলে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে এই যে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের যে দায়ের যে কাঁধে নিয়ে সাবেক চারবারের যিনি প্রধানমন্ত্রী এই দেশকে নেতৃত্ব দিয়েছেন, তিনি কিন্তু হচ্ছে গিয়ে আসামি হিসেবে আসামির কাঠগড়ায়, যদিও তিনি পলাতক আছেন এবং আমরা সবাই জানি যে তিনি ভারতেই আছেন। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আসলে আজকের যে রায়, এই রায় ঘিরে যে প্রত্যাশা, বিশেষ করে যারা জুলাই যোদ্ধা অর্থাৎ জুলাই শহীদ পরিবার, জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন, তারা সেই সকল পরিবারের সদস্য এবং আহতরা কিন্তু আজকে সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল রয়েছে 1, সেখানে এসছেন এবং আমরা দেখছি তারা একে একে ভিতরে প্রবেশ করছেন। তারা ভিতরে প্রবেশ করবার আগে আমাদের গণমাধ্যম যারা রয়েছে কর্মী, তাদের সঙ্গে তারা কথা বলেছেন এবং সেখানে তারা যে বিষয়টি বারবার বলবার চেষ্টা করেছেন যে তাদের একটাই দাবি যে এই যে অপরাধ, এই অপরাধের দায় থেকে কোনো ক্রমেই যেন শেখ হাসিনা মুক্তি না পায়, এবং শেখ হাসিনার যে সর্বোচ্চ শাস্তি যেটি এই আইনে রয়েছে, এবং যেহেতু রাষ্ট্রপক্ষ বলছে যে এই আইনের মাধ্যমেই তারা প্রমাণ করতে পেরেছেন যে আসলে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো প্রমাণিত হয়েছে, সেই দৃষ্টিভঙ্গি থেকে স্বজনরা এবং আহত যারা জুলাই যোদ্ধা, তাদের দাবি যে তার জন্য সর্বোচ্চ শাস্তি হয়। এবং সেই সর্বোচ্চ শাস্তির পাশাপাশি আরও একটি বিষয় তারা জোরালোভাবে উপস্থাপন করেছেন, যেটি তারা বলছেন যে যেহেতু পলাতক রয়েছেন এবং একটি প্রতিবেশী দেশে তিনি আছেন, প্রতিবেশী দেশের সাথে যে কূটনৈতিক সম্পর্ক থাকা দরকার, সেটিকে কাজে লাগিয়ে যে সরকার রয়েছে দেশে, তারা আসলে তাকে ফিরিয়ে আনবে এবং ফিরিয়ে এনে যে সাজাই দেওয়া হোক না কেন, সেই সাজাটি যেন দ্রুত কার্যকর করা হয়, সেই দাবিটি কিন্তু তারা পাশাপাশি জানিয়েছেন। আমরা দেখেছি এর পাশাপাশি রাজনৈতিক যারা, আপনাকে থামিয়ে দিয়ে একটু জানতে চাই যে আসলে আজকের রায়ের পর এই রায়টি তো যে কোনো পক্ষই আপিলে যেতে পারে, সেক্ষেত্রে পলাতকদের ক্ষেত্রে কি বিধান যদি একটু জানাতেন। আপনাকে ধন্যবাদ। যে বিষয়গুলো বলছিলেন, আমরা যারা প্রসিকিউশনের কাছ থেকে ইতিপূর্বেই এই তথ্যগুলো জেনেছি, সেখান থেকে আমরা যতদূর জানতে পেরেছি এবং আইনে যেগুলো বিদ্যমান রয়েছে সেই অনুযায়ী বলা চলে যারা ফিউজিটিভ অর্থাৎ যিনি পলাতক থাকবেন, পলাতক আসামির ক্ষেত্রে অর্থাৎ যদি কোনো ক্যাপিটাল পানিশমেন্ট থাকে তাহলে তাকে সশরীরে আসলে সাজা হয়ে যাওয়ার পর, রায় হয়ে যাওয়ার পর সশরীরে এসে হাজির না হয়ে কোনোভাবেই এই রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ আইনে নেই বা বিধান নেই। এবং আপনাকে ধন্যবাদ। যেমনটি শুনছিলেন সহকর্মী লিটন জানিয়েছেন, আজকের রায় ঘোষণার পর
পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর সংক্ষুব্ধ যে কোনো পক্ষই এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে। তবে সেই আপিলটি যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 3 সদস্যের বিচারিক প্যানেলের, সেহেতু সেই আপিলটি সরাসরি করতে হবে আপিল বিভাগে, এবং পলাতক দণ্ডিত কোনো ব্যক্তি আপিলের সুযোগ পাবেন না। শুধুমাত্র যিনি আছেন একমাত্র ব্যক্তি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনি যদি সংক্ষুব্ধ হয়ে আপিল করেন কিংবা রাষ্ট্রপক্ষ যদি এই রায়ের বিরুদ্ধে তাদের কোনো অতৃপ্তি থেকে সংক্ষুব্ধ হয়ে আপিল করে, তবেই কিন্তু এই মামলাটি আপিল বিভাগে গড়াবে, নচেত এই মামলাটি আপিল বিভাগে যাওয়ার অবকাশ নেই। তো এই ছিল আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বহুল আলোচিত এই মামলার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে।